আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারত কি করবে, পদ্মার আড়ালে কি কিছু হচ্ছে, সেসব বিষয়ে উত্তর খুঁজবো আজ। দাদা, এখন তো আর কয়েকদিন সময় মাত্র, তারপরে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি আমি শুরুতে যেটি বলছিলাম যে ভারত সব দলের অংশগ্রহণে নির্বাচন চেয়েছিল, কিন্তু সেটি আসলে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দেয়নি। আওয়ামী লীগ ছাড়া এবং তাদের জোট ছাড়া এবার নির্বাচন হচ্ছে। ভারতের এখন প্রতিক্রিয়া কি হবে সামনের দিনগুলোতে? দেখো, প্রতিটা পরিকল্পনার একটাই মাত্র দিক থাকে না, অর্থাৎ প্ল্যানের ABC তিনটে অল্টারনেটিভ মানে বিকল্প প্ল্যান থাকে। যদি দেখা যায় যে এটা এখন জোর করে তো ইউনুসকে বাধ্য করা যাবে না, ফলে সেক্ষেত্রে ইউনুস তার মতো করে একটা নির্বাচন অনুষ্ঠিত করছেন। তার ভবিষ্যৎ কি সেটা আমি এখনো জানি না। তার তো থাকার কথা নয় 12 ফেব্রুয়ারির পর। তো আমি অবশ্য বিশ্বাস করি না তিনি সহজে যাচ্ছেন। এত সহজে যাবেন বলেও মনে হয় না, সেটা পরের কথা, সেটা বাংলাদেশের মানুষ দেখবে। এখন যদি ধরা যাক যে ইনক্লুসিভ নির্বাচনের যে কথাটা বলা হয়েছিল সেটা তো হলো না অর্থে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দেওয়া হলো না। তাহলে বিকল্পটা কি? আওয়ামী লীগের তো একটা ভোট আছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা বহু লোক, যত লোক পালিয়ে আছেন তার থেকে আমি বলবো তার চতুর্গুণ লোক কিন্তু বাংলাদেশে আছে। পালিয়ে আছেন সংখ্যাটা খুব বেশি নয়, খুব বেশি হলে আপনি যদি বলতে পারেন যে তুমি বলতে পারো যে আমি খুব চেষ্টা করে দেখেছি 1000 ম্যাক্সিমাম, তার বেশি নয়। 1000 পরে তো আওয়ামী লীগের ভোট তো আছে 35 থেকে 40%, সেই ভোটাররা তো আছে। এখন আওয়ামী লীগের যারা অধিকাংশ এমপি জেলে আছে, এটা ঠিক, 100-র উপর এমপি জেলে আছে, বাকিরা 60-এর উপরে হয়তো এখানে ভারতে আছেন, তারপরে বাকিটা বিদেশে আছেন। সব মিলিয়ে এমন কিছু সংখ্যক লোক কিন্তু বিদেশে নেই, দেশে আছেন কিন্তু বহু মানুষ আওয়ামী লীগের। এটা যেন ভুলে না যাই। তারা কি করবেন? এখন তারা যেটা করবেন, যদি নিতান্তই যদি তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে, মানে ভোটাধিকার হয়তো প্রয়োগ করবেন কিন্তু ভোটে অংশগ্রহণ করতে যদি না দেওয়া হয়, তাদেরকে বেছে নিতে হবে এলাকা ভিত্তিক কাদের কিসে তারা স্বাভাবিক বা নিরাপদ থাকতে পারে। তাহলে গোপালগঞ্জে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি তো ওখানে 10,000-এর বেশি ভোটই ছিল না বিএনপি, তাহলে তিনি কি করে জিতবেন? তিনি জিতবেন আওয়ামী লীগের ভোটে। আবার একইভাবে চট্টগ্রামে যারা আছে, যেখানে জামায়াতের লোকেরা আছে, সেখানে হয়তো দেখা যাবে আওয়ামী লীগ পন্থীরা জামায়াতের কাছে ভোট দিচ্ছেন। এটা মিশ্র ভোট, কিন্তু আওয়ামী লীগের যারা ভোটাররা, যারা, কারণ অনেকে আছে যারা ভোট দেবেন না, কিন্তু অনেকে আছেন যাদের ভোট না দিলে সেই এলাকায় থাকা তাদের পক্ষে মুশকিল হয়ে যাবে, তারা ভোট দিতে যাবেন। ভোট তারা অবশ্যই দেবেন, এবং ভোট দিলে তারা না ভোটের পক্ষেই ভোট দেবেন, আর অন্য পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, যে তাদেরকে মানে কোনো, আমি বলবো যে এটা ভরসা দিয়েছেন যে তাদের সেখানে থাকতে বা জীবন জীবিকা নির্বাহ করতে অসুবিধা হবে না। সেটা কিন্তু বিএনপি জামায়াত দুজনেই বলছে, দুজনের মধ্যে কিন্তু টানাপোড়েন চলছে কে আওয়ামী লীগের সমর্থন বেশি পেতে পারে, সমর্থকদের। এবং দুটি জিনিস কিন্তু এই নির্বাচনে এখন স্পষ্ট হয়ে গেছে ভোট যত এগিয়ে এসছে। বিপ্লব যে কিছু হয়েছে সব ফালতু কথা ছিল, মাথা কামিয়ে কোনো লাভ নেই। যারা বিপ্লব করেছে তাদের কোনো অস্তিত্বই নেই। বিএনপি বা জামায়াত, এদের মধ্যে তারা দুপক্ষই কিন্তু এখন দাবি করছেন এক, তারা আওয়ামী লীগকে সসম্মানে প্রতিষ্ঠিত করার বা তাদের সসম্মানে জায়গা দেওয়াটা চেষ্টা করবেন। এবং আর একটা জিনিসও হচ্ছে যে সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে, যেমন বিএনপি চাইছে, বহু জায়গায় তো আমি খবরও পাচ্ছি যে আওয়ামী লীগের লোকেরা মিছিল করছেন, তারা বিএনপির পক্ষে ভোটও দিতে বলছেন, আবার কোনো কোনো জায়গায় হয়তো জামায়াতের পক্ষেও হয়তো বলছেন। ভারতের পরিকল্পনা কি? ভারতের পরিকল্পনা হচ্ছে, যদি জুলাই বিপ্লবের নামে যে ঘটনাটা ঘটেছিল, যে সমস্ত তথাকথিত শিবির এবং অন্যান্য লোকেরা যে আওয়ামী লীগ বন্যত্ব ঢুকে বসেছিল, এখন ভারত সেই ধরনের একটা অনুকরণ করতে পারে, একই ধরনের অনুক্রমণ। বিপ্লবের একটা প্রতি বিপ্লব আছে। আমি এটা তোমাকে নিশ্চিত ভাবে বলতে পারি, যে সরকারই আসুক সেই সরকার স্থায়ী নয়। সেই সরকার, ভারত অপেক্ষা করে আছে আর একটা মধ্যবর্তী নির্বাচনের জন্য, এবং এই মধ্যবর্তী নির্বাচন বিএনপির পক্ষে দেওয়া, বিএনপি যদি যেতে দেওয়া সম্ভব, জামায়াত দিতে দেবেন কিনা আমি জানি না, কিন্তু জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে
সেক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগের এখন থেকে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা হলো বৃহত্তর আকার ধারণ করতে পারে। সেই সময়টা যদি কোনো সহিংসতা ঘটে সেক্ষেত্রে ভারত সরাসরি হস্তক্ষেপ করতে পারে। তৃতীয়ত আমার যেটা মনে হয়, যেটা আমার কাছে খুব স্বাভাবিক একটা পরিণতি বলে মনে হয়, এখন ধরো যে কোনো কারণে জামায়াত ক্ষমতায় চলে এরকম যদি ঘটনা ঘটে, কিন্তু কি করা হবে? কিছু করার নেই। যাতে বিএনপি এবং আওয়ামী লীগকে এক জায়গায় নিয়ে আসার একটা মঞ্চ, অর্থাৎ প্ল্যান সি। ফলে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। প্ল্যান এ তুমি যদি বলো, প্ল্যান এ এখন কোনো ব্যর্থ, যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। প্ল্যান বি, সি এখন আমরা দেখিনি কি ঘটতে চলেছে। ভারত চাইবে তার নিরাপত্তার স্বার্থে যে প্রস্তুতি নেওয়া হোক, যে ধরনেরই ব্যবস্থা করা হোক, সেটা ভারত কিন্তু করবে আর কি। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ কিছু নেই। এবং আমার নিজের ধারণা যে অদূর ভবিষ্যতে, আমি যেটা বলতে পারি, একটা কঠিন শব্দ, যে 5ই আগস্টের সময় যে হিংসা বাংলাদেশ দেখেছে, নির্বাচনের পরে আমাদের গোয়েন্দাদের রিপোর্ট অনুসারে আরো ভয়ঙ্কর হিংসাত্মক ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশ, যেটা আভাস আমেরিকান দূতাবাসের অ্যাডভাইসারিতে দেওয়া। মানে আপনি বলতে চাইছেন যে 5ই আগস্টের সময় যে ভয়াবহতা হয়েছিল তার চেয়েও ভয়াবহ হবে পরিস্থিতি, এবং সেই তথ্য আছে। এই প্রসঙ্গে আরেকটু তথ্য আপনার কাছে জানতে চাইবো, কিন্তু তার আগে যেহেতু আপনি মধ্যবর্তী নির্বাচনের কথা বললেন, সেই জন্য একটি প্রশ্ন করতেই চাই আপনাকে, যে এই যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কি এই বিষয়গুলো সমঝোতা হয়েছে ভারতের মধ্যস্থতায়, যার কারণে আপনি এই ইঙ্গিত দিতে পারছেন? না, দুপক্ষই চেষ্টা করছে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায়। আমি যতদূর জানি, গতকাল শেখ হাসিনা যেটা আওয়ামী লীগের নেতাদের একটা টেলিগ্রামের মাধ্যমে ভাষণ দিয়েছেন, সেটা কিন্তু স্পষ্ট ভাষায় তিনি ভোট বয়কটের কথা বলেছেন ঠিকই, কিন্তু এটা ঘটনা যে ভোট বয়কট হলেও যারা ভোট বয়কট করবেন, কিন্তু তিনি এমন কোনো এরকম যারা উপস্থিত ছিলেন তাদের আভাস ইঙ্গিত হচ্ছে যে সেরকম কোনো সুনির্দিষ্ট কিছু করেননি, কোনো বার্তা দেননি, যার ফলে কেউ যদি যারা বিএনপি কে জেতাতে চান তাহলে বিএনপি কে জেতাবেন। এবং বিএনপির ক্ষেত্রে সবচেয়ে এটা ঘটনা, আওয়ামী লীগের নেতাদের, আমার নিজের ধারণা, এই ধরনের নিশ্চয়ই একটা অলিখিত কোনো চুক্তি হয়েছে, যেটা তারেকের কথা থেকে স্পষ্ট। তিনি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নন। ফলে আগামী দিনে যখন কোনো পরিস্থিতি তৈরি হবে, কারণ বাংলাদেশের একটা প্রধান বিরোধী দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাদের যেই দিতে আসুক সেই সরকার টিকবে না। ফলে এই সরকারটা 12ই ফেব্রুয়ারি পরে যদি কোনো সরকার হয়, সেই সরকারটা অস্থায়ী একটা সরকার, কেয়ারটেকার নয়, কিন্তু অস্থায়ী সরকার। কিন্তু এখানে একজন বড় প্লেয়ার আছে, বড় প্লেয়ার দুজন আছে। বড় প্লেয়ার হচ্ছে এক জামায়াত, আর একজন হচ্ছে ইউনূস। ইউনূস অতি সহজে তার যে চমৎকার ক্ষমতা অর্জন করছেন, চুক্তির পর চুক্তি করে যাচ্ছেন, বাংলাদেশের গোটা রাজনৈতিক দল মানুষকে প্রায় বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক চুক্তি করে যাচ্ছেন। তিনি মনে করেছেন ওরা সব মূর্খ লোক, কতগুলো বসে আছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, ওদের উপর চাকরিদায়ী করা যায়। তিনি আমেরিকার সঙ্গে চুক্তি করছেন, জাপানের সঙ্গে চুক্তি করছেন, আরো কি করবেন ভাবছেন। চট্টগ্রামটা দেওয়ার কথা স্বাভাবিকভাবে স্থগিত করেছেন। স্থগিত করলে কি হবে? স্থগিত করাটাও হয়নি, কিন্তু সাময়িক স্থগিত হয়েছে। কিন্তু যে নেতা আন্দোলন করছেন, যে নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে ইউনূস এখানে একটা বড় প্লেয়ার, সে বিষয়ে কোনো অস্বীকার করার কিছু নেই। তিনি কি চাইছেন, সেই অর্থেই কিন্তু তিনি চাইলেন তার ইচ্ছা অনুসারে একটা দল ক্ষমতায় আসুক। তার পছন্দের দল জামায়াত, তার পছন্দের দল এনসিপি, তার পছন্দের দল বিএনপি নয়, বিএনপিরও পছন্দের দল ইউনূস নয়। ফলে আগামী দিনে আরো বহু কিছু দেখার অপেক্ষায় থাকতে হবে। বাংলাদেশ এমন একটা দেশ, আমি তো সবসময় বলি, যে 2-এর সঙ্গে 2 যোগ করলে পরে 4 হয় না, 22 হয়। 2 + 2 22, এটা হচ্ছে বাংলাদেশ। ফলে এখানে কোনো কিছু অঙ্কে, গ্রামারে, কোনো ব্যাকরণে কিছু হিসাব করা যাবে না। দাদা, আপনি যেহেতু বলছিলেন যে ডক্টর ইউনূস সাহেব অনেক বড় খেলোয়াড় এবং আমেরিকার কথাও বলছিলেন, কিন্তু আমরা দেখলাম যে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে সফর করেছিলেন, তখন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে উনি একটা সংবাদ সম্মেলনে যুক্ত হয়েছিলেন এবং বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন যে বাংলাদেশের বিষয়টি দেখবেন প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী দেখবেন। তারপর দেখলাম যে ভারত সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হলো, অনেক ঘটনা ঘটলো। তারপরে
খুব দ্রুততার সাথে বাণিজ্য চুক্তি হচ্ছে এবং ভারতের সাথে এখন যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক, কারণ মানচিত্র প্রকাশের মাধ্যমে সেটি বড় আকার হয়েছে। এই যে ভারত এবং যুক্তরাষ্ট্রের এই সম্পর্কর ফলশ্রুতিতে অনেকে বলে যে ভারত যে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশকে রেখেই করছে। আপনি এর আগে বিশ্লেষণে এমনটি বলছিলেন। তার মানে কি ভারত এবং যুক্তরাষ্ট্রের যে বন্ধুত্ব যখন প্রগাঢ় হচ্ছে, সেক্ষেত্রে কি বাংলাদেশ কি এখানে যুক্ত আছে কিনা, সেক্ষেত্রে বাংলাদেশের কিভাবে তারা ডিল করবে এই যুক্তরাষ্ট্র এবং ভারত? দেখো, একটা কথা তো তোমাকে বলি স্পষ্টভাবে, যে ব্রিটিশ হাই কমিশনার সারা ক্রুক দিল্লি এসেছিলেন, এবং দিল্লি এসে তিনি ভারতকে বোঝাবার চেষ্টা করেছিলেন যে জামায়াতকে মেনে নিতে। জামায়াত এখন ভদ্রলোকের দল, অভদ্র দল নয়। দ্বিতীয়ত, তিনি কিন্তু সেটা একটা থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছিলেন। তিনি কিন্তু ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন, ভারতের পররাষ্ট্র সচিব তার সঙ্গে সাক্ষাৎ করেন, কারণ তার এটা প্রোটোকলে পড়ে না। তিনি মানে ব্রিটিশ যে হাই কমিশনার ভারতে আছেন তার মাধ্যমে তিনি আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন, সার্জেই গৌর। সার্জেই গৌর হচ্ছেন কেবলমাত্র ভারতের রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ এশিয়াও দেখবেন, মধ্য এশিয়াও দেখবেন। দক্ষিণ এশিয়া দেখবেন মানে বাংলাদেশও দেখবেন। সার্জেই গৌরও তার সঙ্গে কিন্তু দেখা করেন, এবং এই কারণেই দেখা করেননি যে কারণ ভারতের সঙ্গে তখন নানাবিধ যে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, যেটা অনেকটা উন্নত হতে চলেছে, বাণিজ্য চুক্তি হতে চলেছে। আগামী দিনে এখানে হয়তো কোয়াডের একটা সম্মেলন হতে পারে, চতুর্দেশীয় সম্মেলন, সেখানে ট্রাম্প আসলেও আসতে পারেন। এখন এই যে সম্পর্কটা আমেরিকার সঙ্গে উন্নতি করছে, সেখানে ভারত চাইলে, ভারত যেটা এই অঞ্চলে যে তার স্বাভাবিক নিরাপত্তা বলতে যেটা রাখার জন্য যেটা করা দরকার, সেটা তার চাইলে আমেরিকা তার পাশে থাকুক, আমেরিকাকে সহযোগিতা করুক। আমেরিকার উদ্দেশ্য বাণিজ্য। আমেরিকার কাছে বর্তমান আমেরিকার কাছে ট্রাম্প হলো হিলারি ক্লিন্টনের একজন অনুগত সৈনিক ক্ষমতায় আছে, যাকে ইউনুস গ্রামীণ ব্যাংকের টাকা চুষে তিনি হিলারি ক্লিন্টনকে নির্বাচনে দিয়েছিলেন। সেটা ট্রাম্প জানেন ভালো করে, বাংলাদেশের সকলেই জানেন। ট্রাম্প মরিয়া চেষ্টা করছেন, প্রায় আমি বলবো পায়ে পড়ার চেষ্টা করছেন হোয়াইট হাউসে। তিনি একজন দূত পার্টি দিয়েছেন, নানাবিধ পার্টিতে, কি করে যে একটা ট্রেড এগ্রিমেন্ট করা যায়, আমেরিকাকে খুশি করা যায়। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে ইউনুস হচ্ছে একটা মানে বিদায়ী শক্তি, এবং ইউনুস হচ্ছে, তাকে তার উপর আর ভরসা করা যাচ্ছে না। আমেরিকা যাকে ভেবেছিল যেটা করবে, ততদিনে আমেরিকার পালাবদল ঘটে গেছে। তিনি হিলারি ক্লিন্টনের তিনি কোনো বশংবাদ হতে পারেন, কিন্তু ট্রাম্পের বশংবাদ তিনি নন। তাহলে সেক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়, যেটা ভারতের স্বার্থ রক্ষা করার বিষয়, যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তার কোনো বিরুদ্ধে যাবে বলে এখন পর্যন্ত লক্ষণ যা তাদের মনে হচ্ছে না। ফলে ইউনুসের ক্ষেত্রে কি ঘটবে সেটা এখনো স্পষ্ট নয়। ফলে তিনি চেষ্টা করছেন কিভাবে মরিয়ালায় থেকে যাওয়া যায়, ওই হ্যাঁ ভোটের মাধ্যমে কি করে টিকে যাওয়া যায়, সেসব চেষ্টা করছেন, অনেক কিছুই আর কি কলকাঠি করছেন। তার পছন্দের দল হচ্ছে জামায়াত। তিনি চান জেলাধরার প্রকরণে জামায়াত যদি ক্ষমতায় আসে, সেটা চেষ্টা করে যাচ্ছেন তিনি, কারণ জামায়াত তার কথা শুনবে এবং তিনি জামায়াতের কথা শুনবেন। তো আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে, জি, সেটা হচ্ছে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে, বিশেষ করে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে ভারতের অবস্থান এবং ভারতের স্বার্থের বিষয়ে। সেখানে অনেকগুলো বিষয় আছে। আপনার কাছে একটা বিষয় মন্তব্য জানতে চাইবো যে সেখানে একটি কথা বলা হচ্ছে যে বিশেষ করে যদি জামাত ক্ষমতায় আসে, তাহলে ভারতের উত্তর পূর্ব নিরাপত্তা নিয়ে দিল্লির দুশ্চিন্তা নাকি বাড়বে। দিল্লির পর্যবেক্ষকরা যারা বাংলাদেশের নিযুক্ত হাইকমিশন ছিল, দিল্লির হাইকমিশনার ছিল যারা বাংলাদেশে কাজ করে গেছেন, তাদের ওখানে মন্তব্য দেওয়া আছে। সেখানে মন্তব্য করতে গিয়ে একজন পর্যবেক্ষক বলেছেন যে এমন একটি বিষয় যে স্পর্শকাতর বিষয়, এবং ভারত কোনোভাবে আপোষ করবে না। যদি সত্যি বাংলাদেশের মানুষ যদি জামাতকে ভোট দেয়, ভারত কি এটা অস্বীকার করতে পারবে? ভারত তাদের সাথে কাজ করতেই হবে, নাকি কি করতে পারবে ভারত তখন? না, ভারত তখন চাইবে আর কি পেছন থেকে 2007 বা 2008 যেটা করেছিল আওয়ামী লীগ বিএনপি কারো কাছাকাছি আনতে, এবং বোঝাবার চেষ্টা করবে যে আপনাদের নিজেদের স্বার্থে আপনারা জঙ্গিবাদের বিরুদ্ধে যদি হন, তাহলে দুজনে কাছাকাছি আসুন, কাছাকাছি এসে এদেরকে উৎখাত করুন।
তুমি যেটা বলছিলে না যে উত্তর পূর্ব ভারত বা ইত্যাদি জামায়াতের জন্য বিপন্ন হতে পারে, কিন্তু 2001 থেকে 2006 তো যখন ক্ষমতায় ছিল তখন তো ভারত বিপন্ন হয়েছিল, তাই না? এখন ভারত সেই বারবার যেটা বার্তা দিয়েছে বিএনপিকে, যে আমরা সেই অতীতটা ভুলে যেতে চাই। ভুলে চাই যে এই কারণেই যে আমরা চাই নতুন ভাবে লেখা হোক ইতিহাস। এবং তারা কিন্তু বারবার বলেছেন যে দেখো, যে খালেদা জিয়া যেভাবে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছিলেন, সেই রকম ভাবে যেন তারেক রহমান করেন। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য খালেদা জিয়া কতটা কি চেষ্টা করেছিলেন সেটা বিচার্য বিষয়, সেটা পর্যালোচনা করার প্রয়োজন আছে। তিনি ক্ষমতায় থাকাকালীন উত্তর পূর্বে 10 ট্রাক অস্ত্রাগার অস্ত্র ধরা পড়েছিল, তিনি ক্ষমতায় থাকাকালীন পরবর্তীকালে প্রণব মুখার্জিকে বয়কট করেছিলেন, সেগুলো সবই আমরা দেখেছি। তারপরেও কিন্তু ভারত এক ধরনের বন্ধুত্বের হাত বাড়িয়েছে বিএনপির সঙ্গে। ভারতে অবশ্যই বোঝা যায় আওয়ামী লীগের পরে বিএনপি দ্বিতীয় পছন্দ। জামায়াত পছন্দ কিনা এটা বলা খুব মুশকিল। জামায়াত পছন্দ না, কি করবে মানে কিছু করার তো কিছু নেই। কোথাও যে বাংলাদেশের মানুষ যদি কোনো একটা জঙ্গি সংগঠনকে জিতিয়ে দেয় ভোটের মাধ্যমে, সেখানে ভারতে করার কি আছে? কিছু করার নেই। তালিবান যে ক্ষমতায় দেখো, তালিবান কি ভোটে জিতে ক্ষমতায় এসছে নাকি? তালিবান, জামায়াত তো কমসে কম ভোটে জিতে আসতে পারে ক্ষমতায়, মেকানিজম করে হোক কিভাবেই হোক। তো তালিবানকে সঙ্গেও যদি ভারত সম্পর্ক রাখতে পারে, রাজনীতিতে সবই সম্ভব। রাজনীতিতে আসলে কূটনীতিতে মানে কেউ শত্রু নয়, কেউ বন্ধু নয়। বরং আমি তো বলবো যে মানে মুজিবুর রহমানের সেই সত্যটা আসলে সকলেই মেনে চলে, যে মানে কারোর প্রতি শত্রুতা নয়, সকলের সঙ্গেই বন্ধুত্ব। এই কথাটা এখন দেখা যাচ্ছে, জামায়াতি হোক আর যেই হোক, তারা যদি আসেন ক্ষমতায় এবং বাংলাদেশের মানুষের ভোটে যদি আসে, সেক্ষেত্রে তো ভারতের কিছু করণীয় থাকবে না। করণীয় নেই, ভারতের কিন্তু অস্বস্তি হতে পারে, নানা রকম অসুবিধা হতে পারে। কিন্তু জামায়াতের দিক থেকেও কিন্তু আমি বলবো যে একটা ক্রমাগত মেসেজ দেওয়া হচ্ছে যে তারা কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান। জি দাদা, জামাতের প্রসঙ্গটা আসলো যেহেতু, কথা বলি, সৌভাগ্যের বিষয় নির্বাচনের মুখে ভারত বিরোধীরা আর কোনো অস্ত্র নয়। কারণ ভারতের সঙ্গে বন্ধুত্ব কে কতটা করবেন সেই প্রতিযোগিতা চলছে বিএনপি এবং জামায়াতের। একদম ঠিক বলেছেন দাদা। আমরা যদি ধরেন আপনার 2 টার্ম আগে নির্বাচনের যদি প্রচারণা দেখি, ধরেন সেক্ষেত্রে জামাত, বিএনপি, আওয়ামী লীগ সহ যেগুলো দেখেছি, বিশেষ করে 2টি ইস্যু খুব গুরুত্বপূর্ণ ছিল। একটা ছিল ভারত বিরোধিতা এবং দ্বিতীয়টি ছিল সংখ্যালঘু ইস্যু। আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি শোনা যাবে, বাংলাদেশ ভারত হয়ে যাবে। এই যে ধরেন বাংলাদেশের রাজনীতিতে, ভোটের রাজনীতিতে কিন্তু বাংলাদেশের মানুষ এটি দেখে অভ্যস্ত। কিন্তু আমরা যত সমালোচনা করি, কিন্তু এবার কিন্তু ইলেকশন যদি আওয়ামী লীগ নেই, কিন্তু একটা ভালো বিষয় হচ্ছে যে এই ধরনের প্রোপাগান্ডা, গুজব কিন্তু এবারে নির্বাচনে নেই। কেউ বলছে না যে অমুক জয়ী হলে ভারত হয়ে যাবে বাংলাদেশ, মসজিদ থাকবে না, উলুধ্বনি শোনা যাবে। এইটা কিন্তু সংখ্যালঘুরা আরো বিপন্ন হবে, এটা কিন্তু এখন নেই। এই ভারত বিরোধিতা, বিশেষ করে সংখ্যালঘু ইস্যুটা কিন্তু এখন নেই। এটা কিন্তু কিভাবে দেখছেন এই বিষয়টি? আওয়ামী লীগ ছাড়া এই ধরনের গুজবহীন নির্বাচন কতটা, একটি ভালো দিক তো আছে, আপনি কি বলেন? না, অবশ্যই অবশ্যই। এবং এদের প্রত্যেকের যে উপলব্ধি হয়েছে, সেই উপলব্ধিটার জন্য প্রত্যেকেই ধন্যবাদ প্রাপ্য। এটা ঘটনা। আমি কয়েকদিন ধরে এনসিপিরও খুব একটা কোনো মতামত কিছু দেখছি না, তারাও কিছু বলছেন এবং কিছু শুনিনি আমি কিছু। এবং এটা ঘটনা যে তারা মনে করছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক রাখাটা জরুরি। এমনকি শোনো, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখাটা জরুরি। এখন আমি আগেই বলেছি, বিএনপি জামায়াত দুজনের প্রতিযোগিতা চলছে যে কিভাবে আওয়ামী লীগের সমর্থকদের ভোট পাওয়া যায়। প্রতিযোগিতা চলছে যেন কোনোভাবেই ভারতকে বিব্রত না করা হয়। এই যে ঘটনাটা, এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এই সিচুয়েশনটা একটা বাস্তবসম্মত একটা সিচুয়েশন। তারা জানেন, সেক্ষেত্রে তারা সেটাই করছেন। তারা ভোটের কারণে করছেন, ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ বলা যাবে। কিন্তু এটা নিঃসন্দেহে একটা, আমি বলবো যে অত্যন্ত আমাদের ভারতের দিক থেকে অত্যন্ত একটা ইতিবাচক দিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা চাইবো এবার বাংলাদেশের মানুষ তারা সিদ্ধান্ত নিন কাকে কিভাবে তারা জয়লাভ করাবেন, এবং তারা যেটা জয়লাভ করাবেন যদি মানুষের ভোটে আসবেন, মানে আফগানিস্তানে তালিবানের মতো নয়,
তাহলে ইউনুসের মতো নয়, সরাসরি একটা বলা ইউনুসের মতো নয়। ইউনুস প্যারিস থেকে এসে ক্ষমতায় এসে বসে পড়লেন, তাই না? তাকে বলা হলো তিনি দাবি করছেন। এখন তো তিনি সবচেয়ে এই মুহূর্তে আমার তো মতে বাংলাদেশের সব থেকে বোধ হয় শেখ হাসিনাও নয়, ইউনুস বোধ হয় সব থেকে ঘৃণিত ব্যক্তি। তাকে চায় সবাই যে এই মুহূর্তে তিনি বিদায় হন। তিনি তো বিদায় হবেন না, তিনি তো থেকে যাবেন। ফলে বাংলাদেশের ইতিহাসে বলে কেয়ারটেকার তথাকথিত সরকার যারা থাকে তাদেরকে বিক্ষোভের মাধ্যমে কার্যত না তাড়ালে তারা সহজে যেতে চান না। এমনি তো সহজে যেতে চাইবেন মনে হয় না। আমার তো মনে হয় আরেকটা জিনিস আমি বলবো, যে শেষ কথা, আমি মনে করি প্রত্যেকের কাছে, আমি একজন সাংবাদিক, আমি চাইবো আমার সাংবাদিক বন্ধুদের তাদের যেভাবে আটক রাখা হয়েছে এরা যেন তাদের প্রতি একটু দয়ালু হন, একটু সহানুভূতিশীল থাকে। তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা থেকে থাকে তাহলে তার বিচার করবে। কিন্তু অথচ এই যে আমি দেখবো ইউনুস সরকার আর যদি শ্যামল দত্ত বরিকাল তার বিরুদ্ধে অন্য একটা মামলা চাপিয়ে দিয়েছে আজকে। তিনি যখন দেখছেন ওই মামলায় ছাড়তে পারে, এবং আমার তো মনে হচ্ছে যে প্রত্যেকটা জিনিস এই জিনিসটা ভাবা উচিত। এগুলো বুঝতে পারছেন না যে যেভাবে সাংবাদিকদের মুক্ত কণ্ঠ আপনারা আটকার চেষ্টা করছে, ইউনুস চাইছে আর ইউনুস করছে, তাকে তো জবাবদিহি করতে হবে একদিন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দরকার হলে খোলা ময়দানে তাকে ডেকে এনে বিচার করতে হবে, বিচার করা হবে, এটা তিনি ভুলে যাচ্ছেন। জি দাদা, অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান বিশ্লেষণের জন্য, এবং আপনি